বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দর্শন ষষ্ঠ পত্রে একটি ক্লাস করব। এর আগে আমি তোমাদের পঞ্চপত্র ষষ্ঠ পত্র নিয়ে আমাদের আরও দুই একটি ক্লাস তোমাদের নিয়েছিলাম। আশা করি তোমরা ক্লাস পেয়েছো। তো তোমাদের আমি আগেও ক্লাসে তোমাদেরকে বারবার ক্লাস সম্পর্কিত কতগুলি কথা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ক্লাসমুখী হও, তোমরা অনলাইন ক্লাসগুলি করো, প্রত্যেকটি সাবজেক্টে ক্লাস তোমরা করতে হবে। করে তোমাদের ক্লাসগুলি কেমন লাগলো তোমরা স্যারদের সাথে ম্যামদের সাথে অবশ্যই বলবে। আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে এই কথাগুলো বারবার বলি যে ক্লাস কি করছো বা না করছো, ক্লাস কেমন হলো কেমন লাগলো সেই মন্তব্য কমেন্ট আমাদেরকে করবে, টেলিফোনে করবে, আমাদেরকে বলবে। বা কী সমস্যা, চ্যাপ্টার সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে বলবে। আমরা চ্যাপ্টারে বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ক্লাস করব। তো এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট তোমরা আমাদের সাথে অন্তত আমার সাথে যোগাযোগ তোমরা করোনি। তো তোমাদের আবারও আমি বলবো, আমি তোমাদের টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে কথা বলবে ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যা। তোমাদের পঞ্চমপত্র এবং ষষ্ঠ পত্রের ক্লাস নিয়ে আবার বিস্তারিতভাবে কথা বলবো এবং একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। কলেজ খুললে যদি তোমাদের পরীক্ষা হয় যাতে তোমাদের সমস্যা না হয়, সেহেতু তোমাদের একটি সাজেশন দিয়ে দেবো। আজকে আমরা যে কোশ্চেনটি পড়ব সেটি হলো সহানুমান বা ন্যায় অনুমান কি। আমরা এর আগে আমাদের এই সহানুমান বা ন্যায় অনুমান পড়ার আগে আমাদের একটি বিষয় জানতে হবে, সেটি হলো মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান কি। তো আমরা বলেছিলাম আগে যে একটি যুক্তিতে দুটি বিষয় থাকে, একটা হলো আশ্রয়বাক্য, একটি হলো সিদ্ধান্ত। যখন আশ্রয়বাক্যের উপর সিদ্ধান্তটি সবসময় নির্ভর করে। আর আমরা এখন তোমরা বলতে পারো যে কোনটি আশ্রয়বাক্য আর কোনটি সিদ্ধান্ত। যে একটা যুক্তির শেষ লাইনটিকে আমরা সবসময় বলি সিদ্ধান্ত, আর উপরে যে বাক্যগুলি সেগুলি হলো আশ্রয়বাক্য। আমাদের আশ্রয়বাক্য একটিও হতে পারে, দুইটিও হতে পারে, তিনটিও হতে পারে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের এখন চিনতে হবে কোনটি অমাধ্যম অনুমান, কোনটি মাধ্যম অনুমান। এখন মাধ্যম অনুমান হলো যদি হতে হয় সেখানে তোমার আশ্রয়বাক্য হবে দুটি, আর অমাধ্যম অনুমান যদি হতে হয় সেখানে আশ্রয়বাক্য হবে একটি। আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। যেমন সকল মানুষ হয় মরণশীল, অতএব রহিম হয় মরণশীল। এখানে আশ্রয়বাক্য হলো একটি, অতএব এটি হবে অমাধ্যম অনুমান। আর যদি বলি করিম হয় সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল, এটি হবে মাধ্যম অনুমান। কারণ এখানে আশ্রয়বাক্য আছে কয়টি? দুইটি। একটি হলে, অর্থাৎ তোমাদের সহজে মনে রাখতে হবে, একটি আশ্রয়বাক্য হলে সেটি হবে অমাধ্যম অনুমান, আর একের অধিক আশ্রয়বাক্য হলে তখন সেটি হবে মাধ্যম অনুমান। সেই হিসাবে আমরা বলতে পারি যে সহানুমান বা ন্যায় অনুমান একটি মাধ্যম অনুমান। আচ্ছা, এখন সহানুমান বা ন্যায় অনুমান কাকে বলে? যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বা সরাসরিভাবে একটি সিদ্ধান্ত পাওয়া যায় তাকে সহানুমান বা ন্যায় অনুমান বলে। আমি আবার বলছি যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে বা সরাসরিভাবে একটি সিদ্ধান্ত পাওয়া যায় তাকে সহানুমান বা ন্যায় অনুমান বলে। এখন এই সহানুমান, তাহলে আমরা জানলাম যে সহানুমান মানে এক প্রকার মাধ্যম অনুমান। একটি উদাহরণ দেওয়া যাক, তাহলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। যেমন ক হয় মরণশীল, খ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে আমাদের আশ্রয়বাক্য কয়টি? দুইটি। আর শেষ লাইনটি হলো কি? সিদ্ধান্ত। অর্থাৎ আমি যদি বলি সকল মানুষ হয় বুদ্ধিমান, সকল কবি হয় মানুষ, অর্থাৎ সকল কবি হয় বুদ্ধিমান। এখানেও কিন্তু আমাদের আশ্রয়বাক্য হলো কয়টি? দুইটি এবং একটি
সিদ্ধান্ত। তাহলে এই এই দুটি আশ্রবাক্য থাকলেই সেটি হবে স্বনুমান বা ন্যায়ানুমান। আর আর যদি দুটি না হয় তাহলে সেটি স্বনুমান হবে না, সেটি হয়ে যাবে অমাধ্যম অনুমান। আর অমাধ্যম অনুমান হলে সেটি হয়ে যাবে আবর্তন অথবা প্রতিবর্তন। তো যাই হোক, আমরা এখন দেখলাম স্বনুমান কি বা ন্যায়ানুমান কি, স্বনুমান বলতে কি বোঝে এটা আমরা দেখলাম একটি উদাহরণ দিয়ে, দুটি উদাহরণ দিয়ে এই জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার করব। এখন আমরা দেখব যে স্বনুমানে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি বৈশিষ্ট্য হলেই তাকে আমরা স্বনুমান বলতে পারি। প্রথম কথাটা হলো যে স্বনুমান হতে গেলে সেখানে তিনটি বাক্য থাকতে হবে। স্বনুমান হতে গেলে তিনটি বাক্য থাকতে হবে। এই যে আমরা যে কথাটা বললাম, সকল মানুষও বুদ্ধিমান, সকল কবি হয় মানুষ, অর্থাৎ সকল কবি হয় বুদ্ধিমান। তাহলে আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি যে এখানে বাক্য হলো তিনটি, অর্থাৎ তিনটি লাইন আছে। তিনটি লাইনের ভিতরে দুটি হলো আশ্রবাক্য, একটি হলো সিদ্ধান্ত। এটা আমরা খুব সহজে দেখলাম। এখন এই তিনটি বাক্যে তিনটি পৃথক নাম আছে, স্বতন্ত্র নাম আছে। কি কি? প্রথম যে লাইন সেটি হবে প্রধান আশ্রবাক্য, পরেরটা হবে অপ্রধান আশ্রবাক্য, তারপরটা হবে সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো যে প্রথম লাইনটিকে আমরা প্রধান আশ্রবাক্য কেন বললাম? তো আমরা জানি যুক্তিবিদ্যাতে তিন ধরনের পদ আছে। সেটা হলো কি কি? প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। অর্থাৎ প্রধান আশ্রবাক্য বলছি এই কারণে, প্রধান আশ্রবাক্যে অবশ্যই প্রধান পদ থাকবে। প্রধান পদ আছে বলেই এই লাইনটিকে, এই আশ্রবাক্যকে আমরা বললাম কি? প্রধান আশ্রবাক্য। আর যে আশ্রবাক্যে অপ্রধান পদ থাকে তাকেই আমরা বলি অপ্রধান আশ্রবাক্য। তাহলে আমরা এই তিনটি বাক্য দ্বারা স্বনুমানের প্রথম বৈশিষ্ট্য হলো যে এখানে তিনটি বাক্য থাকবে, এবং সেটাও বলে দিলাম যে তিনটি বাক্যের তিনটি পৃথক নাম আছে, নামগুলো রয়েছে, নামগুলো কি কি সেটাও বলে দিলাম। এক নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 2, যে প্রতিটি ন্যায় অনুমানে তিনটি পদ অবশ্যই থাকতে হবে। কি কি তিনটি পদ আমাদের? প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। এখন আমরা এই তিনটি পদ যে আমরা থাকবে, এখন তিনটি পদ আমরা তোমাদের গত ক্লাসেও আমি আগেও তোমাদের ক্লাসে বলেছিলাম যে তিনটি পদ চিনবার কতগুলো একটি সহজ উপায় আছে। কি কি? মধ্যপদ সবসময় আশ্রবাক্যে থাকে, মধ্যপদ কখনো সিদ্ধান্তে থাকে না। অর্থাৎ যে পদ উভয় আশ্রবাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে আমরা বলি মধ্যপদ। আর সিদ্ধান্তে যেটা উদ্দেশ্য একে আমরা বলি অপ্রধান পদ, সিদ্ধান্তে যেটা বিধেয় তাকে আমরা বলি প্রধান পদ। আবার তোমাদেরকে ক্লাসে আমি বলেছিলাম যে প্রতিটি ন্যায়ানুমানে বা প্রতিটি যুক্তিতে বা প্রতিটি উদাহরণে প্রত্যেকটি পদ দুইবার করে অবস্থান করতে হবে। যদি দুইবার অবস্থান না করে তাহলে সেটি সঠিক যুক্তি হবে না, বা সেটি ন্যায় অনুমান বা স্বনুমান হবে না। তাহলে আমরা এই উদাহরণে একটু আমরা যদি চোখ দিয়ে তাকাই, চোখ বুলাই, তাহলে দেখব এখানে মধ্যপদ হলো মানুষ। এখানে মধ্যপদ হলো কি? মানুষ। মানুষটি কয়বার আছে? দুইবার। কবিটা কয়বার আছে? দুইবার। কবিটা হলো কোন পদ? অপ্রধান পদ। আর যেটা বুদ্ধিমান সেটি হলো কোন পদ? প্রধান পদ। তাহলে এই উদাহরণ দ্বারা আমরা তিনটি পদ খুব সুন্দরভাবে চিহ্নিত করতে পারি, আমরা দেখতে পাই দুটি। আচ্ছা, এখন তৃতীয় নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে এখানে এই প্রতিটি ন্যায়ানুমানে আশ্রবাক্যগুলোর মধ্যে একটি অনিবার্য সম্পর্ক আছে। যেমন সকল মানুষ হয় বুদ্ধিমান, যে কথাটা বললাম, এখানে মানুষের সাথে একটি বুদ্ধিমানের সম্পর্ক আছে, কারণ মানুষই বুদ্ধিমান হয়। তাহলে আমাদের সাথে জীবজন্তুর একটি পার্থক্য হলো আমাদের জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে, আর একটি প্রাণীর শুধু জীববৃত্তি আছে। অর্থাৎ মানুষ যা করতে পারে একটি পশু পাখি, একটি জীবজন্তু, প্রাণী সেটি করতে পারে না। তাহলে এখানে যে মানুষ এবং বুদ্ধিমানের একটি সম্পর্কের কথা বলা হয়েছে এই উদাহরণে, আমরা এখানে বুঝতে পারি যে মানুষের সাথে বুদ্ধিমানের একটি অনিবার্য সম্পর্ক আছে। আবার পরের লাইন আমরা যদি দেখি, সকল কবিও মানুষ। কবি হলে সে মানুষ হতেই পারে, কবি বলতে আমরা জানি সে একজন মানুষ। তাহলে এখানে একটি এই আশ্রবাক্য বা এই বাক্য আমরা দেখি যে উদ্দেশ্যের সাথে বিধের একটি অনিবার্য বা পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাহলে তৃতীয় নম্বর যে সম্পর্কটা বললাম সেটা হলো এই যে আমাদের যে তৃতীয় নম্বর যে আমরা স্বনুমানের বৈশিষ্ট্য বললাম, এটা হলো যে প্রতিটি বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকবে। আবার চতুর্থ নম্বর যেটা বৈশিষ্ট্য
সেটি হলো যে আশ্রবাক্যের উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্তটি পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখলাম যে সকল কবি হয়, সকল মানুষ হয় বুদ্ধিমান, সকল কবি মানুষ। তাহলে সকল মানুষ যদি বুদ্ধিমান হয় এবং সকল কবি যদি মানুষ হয়, তাহলে সকল কবি অবশ্যই বুদ্ধিমান হবে। তাহলে এখানে আশ্রবাক্যের উপর নির্ভর করে আমি একটি সিদ্ধান্ত পেলাম। অর্থাৎ আশ্রবাক্যের উপর নির্ভর করে আমরা সবসময় কি পাই? সিদ্ধান্ত পাই। অর্থাৎ আশ্রবাক্যের যদি সঠিক রূপ দিতে না পারি, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত পাবো না। তাহলে আমাকে এমন যুক্তি দাঁড় করাতে হবে, এমনভাবে যুক্তিটি উপস্থাপন করতে হবে যাতে আমরা সঠিক আশ্রবাক্য দিতে পারি, আর সঠিক আশ্রবাক্যের উপর নির্ভর করে আমি সঠিক সিদ্ধান্তটি পেতে পারি। তাহলে এই যুক্তিতে আমরা সঠিকভাবে একটি আশ্রবাক্য উপস্থাপন করলাম, যার উপর নির্ভর করে আমি একটি সঠিকভাবে সিদ্ধান্ত পেয়ে গেলাম। তারপরে আরেকটি বৈশিষ্ট্য হলো যে আশ্রবাক্য যদি সত্য হয়, অর্থাৎ আশ্রবাক্য যদি বস্তুগতভাবে সত্য হয়, তাহলে অবশ্যই আমার সিদ্ধান্ত বস্তুগতভাবে অথবা বাস্তবে সত্য হতে বাধ্য। এই যে একটা বৈশিষ্ট্য বললাম, এটার একটা ব্যাখ্যা দিই আমি, যে সকল মানুষের বুদ্ধিমান এটি বাস্তবে সত্য, অর্থাৎ এটি বস্তুগতভাবে সত্য, কোনো সন্দেহ নেই। সকল কবি হয় মানুষ, এটাও সত্য, কারণ কবিরাই মানুষ হয়, অতএব সকল কবি হয় বুদ্ধিমান, এটাও কিন্তু সঠিক। তাহলে আমরা দেখলাম যে আশ্রবাক্যগুলো এখানে বস্তুগতভাবে অর্থাৎ বাস্তবে সত্য, কোনো সন্দেহ নেই, তাহলে সিদ্ধান্তও বাস্তবে সত্য হতে বাধ্য। এটা আরেকটি বৈশিষ্ট্য হলো যে আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত আমরা দেখুন হয় সমান হবে অথবা ছোট হবে। কখনো আশ্রবাক্যতে সিদ্ধান্ত কখনো বড় হতে পারবে না। যে সকল কবি হয় বুদ্ধিমান, সকল মানুষ হয় বুদ্ধিমান, সকল কবি হয় মানুষ, অথবা সকল কবি হয় বুদ্ধিমান। এখানে আশ্রবাক্য যে সংখ্যার দিক দিয়ে যা আছে, সিদ্ধান্তও তাই আছে। অর্থাৎ আশ্রবাক্যে যে সংখ্যা, যে ব্যক্তাত্ব, সিদ্ধান্তের ব্যক্তাত্বও তাই। অর্থাৎ এখানে দেখলাম সংখ্যার দিক দিয়ে সমান, কখনো সেটি ছোট বা বড় আমাদের আশ্রবাক্যের থেকে সিদ্ধান্ত কখনো বড় হতে পারবে না, হয় ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে এই যে আমরা আজকে যে কথাটা বললাম, যে ক্লাসটা নিলাম, যে সহানুমান বা ন্যায়ানুমান কি, সহানুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে আমাদের আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে সহানুমানের মধ্যপথ, আমরা আগেও বলেছি মধ্যপথ থাকে সবসময়। সহানুমান মধ্যপথ থাকে কোথায়? আশ্রবাক্যে। মধ্যপথ কখনো সিদ্ধান্তে থাকে না। আমরা যে একটি উদাহরণ দিয়ে দিলাম, যে এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই মধ্যপথটা হলো মানুষ। মধ্যপথ আছে প্রধান আশ্রবাক্যে একবার, প্রধান আশ্রবাক্যের এক প্রধান পদের সাথে মধ্যপথের সম্পর্ক, মানুষের সাথে বুদ্ধিমানের সম্পর্ক। পরের লাইনে মধ্যপথ মানুষ আবার কবির সাথে সম্পর্ক করলো, কিন্তু সিদ্ধান্তে মধ্যপথ অনুপস্থিত। সিদ্ধান্তে আছে প্রধান পদ এবং অপ্রধান পদ। তাহলে আমরা দেখতে পাই, যেমন তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে সহানুমানের মধ্যপথের ভূমিকা বা হেতুপদের ভূমিকা কি বা কি কাজ। তাহলে আমরা দেখলাম যে এই উদাহরণে মধ্যপথ একবার প্রধান আশ্রবাক্যে প্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করলো, অপ্রধান আশ্রবাক্যে আরেকবার অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করলো, শেষে সিদ্ধান্তে গিয়ে মধ্যপথ অনুপস্থিত, অর্থাৎ সিদ্ধান্তে মধ্যপথ আর নেই। সেখানে কার সাথে কার সম্পর্ক হয়ে গেল? প্রধান এবং অপ্রধান পদের সাথে। তাহলে আমরা খুব সহজে আমরা বলতে পারি সহানুমানের মধ্যপথের ভূমিকা হলো প্রধান এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে এখন আমরা এইটাকে আরো সহজ বা উপায়ে বা বাস্তব একটি উদাহরণ দিয়ে আমরা জিনিসটি আরো সহজভাবে ব্যাখ্যা করতে পারি। আমাদের যখন বিয়ের ব্যাপার আসে, তখন আমরা পাত্রপাত্রী সহজে আমরা বিয়ের ব্যবস্থা করতে পারি না। আমাদেরকে অবশ্যই আরেক পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। সেই তৃতীয় পক্ষটি হলো উকিল। তৃতীয় পক্ষ যে উকিল পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের সাথে যোগাযোগ করে এই তৃতীয় পক্ষ উভয় পক্ষের সাথে আলোচনা করে তারপরে একটি বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে
বিয়ের ব্যবস্থা করার পরে, বিয়ে হওয়ার পরে তৃতীয় পক্ষ আর উপস্থিত থাকে না, তখন এই পাত্র এবং পাত্রীর পক্ষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন হয়। এই যে সম্পর্কটা স্থাপন করলে একজন তৃতীয় ব্যক্তি, যিনি উকিল বলে আমরা বলতে পারি, ইনি হলেন উকিলকে আমরা এখানে মধ্যবর্তী বলে আখ্যায়িত করতে পারি। অথবা আরও সহজ উপায় যদি আমরা ক্লাসের কথাই বলি, দুই ছাত্র বা দুই ছাত্রী খুব ঝগড়া করলো, তৃতীয় একজন ছাত্রী বা একজন ক্লাস টিচার এসে যখন ওই দুই ছাত্রের মধ্যে ঝগড়া বিবাদে মীমাংসা করে দিলেন, এই যে তৃতীয় ব্যক্তি স্যার বা যে কোনো আরেকজন ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তি বা স্যার হলেন মধ্যপদ। আমাদের সমাজে আমরা আরও সহজে উদাহরণ দিতে পারি, গ্রাম্য সালিশের কথা আমরা বলতে পারি। দুই পক্ষ যখন ঝগড়া বিবাদ হয়, বাদানুবাদ হয়, তখন গ্রামের চেয়ারম্যান বা মাতবর ব্যক্তি এসে সালিশ বৈঠক করে উভয় পক্ষের ভিতরে একটি সমঝোতা স্থাপন করে দেয়। এই যে মাতবর ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি চেয়ারম্যান সাহেব, ইনি হলেন আমাদের যুক্তিবিদ্যার ভাষায় আমরা ওনাকে বলতে পারি মধ্যপথ। অর্থাৎ সমাজে বা সকলের সব জায়গায় সর্বক্ষেত্রে আমরা একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি দেখতে পাই। এই তৃতীয় ব্যক্তিকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় আমরা বলবো মধ্যপথ। তাহলে আমরা যে কথাটা আমরা বললাম, সহানুমান কি বা সহানুমানের বৈশিষ্ট্যগুলো কি, সহানুমানের মধ্যপথের ভূমিকা কি হতে পারে। আমরা আরেকটা জিনিস, আমরা যে জিনিসটা বললাম যে সহানুমান যে মাধ্যম, যে অনুমান, এটি কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এইটা যদি কোনো পরীক্ষা আমাদের ব্রড কোয়েশ্চেনের সাথে একটি ছোট আকারে দিতে পারে, সহানুমান যে একটি মাধ্যম কীভাবে, সহানুমান এক প্রকার মাধ্যম। এটা আগেও আমি তোমাদের বলেছি যে মাধ্যম অনুমানের রূপটাই হলো আশ্রয়বাক্য দুটি হতে হবে, আশ্রয়বাক্য একাধিক হতে হবে, কখন এটি একটি হতে পারে না। একটি হলে সেটি অমাধ্যম অনুমান হয়ে যাবে। অতএব আমাকে এটা বুঝতে হবে যে মাধ্যম অনুমান যদি বলে এটি ব্যাখ্যা করো, সহানুমান যে মাধ্যম অনুমান, এটি কীভাবে প্রমাণ করা যায়। এটি প্রমাণ করার উপায় হলো যে সহানুমান এক প্রকার মাধ্যম অনুমান একটি উদাহরণ দিয়ে, একটি উদাহরণ কিন্তু আমাকে দিতে হবে। আমি আগে বলেছি আমাদের এই যুক্তিবিদ্যায় দর্শনের বেলায় প্রতিটি সংজ্ঞাকে ব্যাখ্যা করতে গেলে একটি যুক্তি দিতে হবে, একটি উদাহরণ দিতে হবে। উদাহরণ যুক্তি দিয়ে একে ব্যাখ্যা করতে হবে, নাহলে পূর্ণ নম্বর বা বেশি নম্বর পাওয়া যাবে না। আমাদের আগে এই সাবজেক্টটি, দর্শন বা যুক্তি সাবজেক্টটি হলো অঙ্কের মতো। এখানে অঙ্কের মতো সবগুলো ব্যাখ্যা দিতে হবে সংক্ষিপ্ত আকারে, বেশি লেখার দরকার নাই। সঠিক যুক্তি যা, সঠিক কি, সেটাকে আমার বাস্তবসম্মত যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে, বক্তব্য দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এইটি যে মাধ্যম অনুমান সহানুমান, এটি প্রমাণ করতে হলে আমাকে একটি যুক্তি দাঁড় করাতে হবে। যুক্তি যদি আমরা প্রয়োজন বোধ করি বা সময় পাই, তাহলে পাশাপাশি দুইটি উদাহরণ দিতে পারি, তাহলে আরও জিনিসটি সহজ হবে। একটি অমাধ্যম অনুমানের উদাহরণ দিব, একটি মাধ্যম অনুমানের উদাহরণ দিব, দিয়ে সেটা সংক্ষিপ্ত একটি বর্ণনা বিবৃতি দিব যে এই কারণে এটি একটি অমাধ্যম অনুমান, এই কারণে একটি মাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান হয়েছে বলেই একটি সহানুমান। যেহেতু আমরা ভূমিকাতেই আমরা এটা বলে দিচ্ছি যে সহানুমান মানেই এক ধরনের মাধ্যম অনুমান, ন্যায় অনুমান মানেই এক ধরনের মাধ্যম অনুমান। অতএব আমরা শেষে এটা সংক্ষিপ্ত আকারে বলে দিব যে এই বৈশিষ্ট্যের কারণেই আমরা একে বলতে পারি এটি একটি সহানুমানকে বলতে মাধ্যম অনুমান। অর্থাৎ সহানুমান ন্যায় অনুমান গঠনের ক্ষেত্রে মধ্যপথ এবং একটি মধ্যপথের যে কথাটা বললাম, এটি একটি সেতু বন্ধনকারী পথ, অর্থাৎ দুই পদের মধ্যে একটি সেতু বন্ধন করে। যেটা আমরা বিয়ের ঘটকের কথা বললাম, উকিলের কথা বললাম, যে উকিল যেমন দুই পক্ষের সাথে পাত্রপাতের একটা সেতু বন্ধন রচনা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই তৃতীয় পক্ষ সবসময় আর থাকেন না, উনি অনুপস্থিত থাকেন, কিন্তু উভয় পক্ষের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করে থাকেন। এইটাই হলো সহানুমানের মধ্যপথ বা হেতুপথের ভূমিকা। তাহলে আজকে আমরা যে কোয়েশ্চেনটা পড়লাম, এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সহানুমান বা ন্যায় অনুমান কি, সহানুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং সহানুমানের হেতুপদের বা মধ্যপদের ভূমিকা কি। পাশাপাশি আরেকটি এই প্রশ্নের সাথে আরেকটু অংশ আমি তোমাদের বলে দিলাম যে সহানুমানকে এক প্রকার মাধ্যম অনুমান বুঝিয়ে বলো। তাহলে আমি সেটাও একটু তোমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে দিলাম যে প্রথম সহানুমান কি, এটা একটু সংজ্ঞাটা দিয়ে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের সংজ্ঞা পাশাপাশি একটি উদাহরণ দিয়ে জিনিসটা পরিষ্কার করে দিবে। তাহলে জিনিসটি আরেকটু এটা
পরিষ্কার হয়ে গেল এবং পরীক্ষক এটা দেখে পরীক্ষক উনি বুঝতে পারবেন যে এই স্টুডেন্ট মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান সম্পর্কে জানে, সে একটি উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করলো। অতএব তুমি এখানে পূর্ণ নম্বর পাবে। আগেই বলেছি দর্শন মানেই ভালো নম্বর পাওয়া যায়, যুক্তিবিদ্যা মানেই ভালো নম্বর পাওয়া যায় যদি তুমি উদাহরণ দিয়ে বুঝিয়ে লিখতে পারো। আর আমাদের দর্শনের চ্যাপ্টারে যুক্তিবিদ্যার কথা আগেই বলেছি, প্রত্যেকটি সংজ্ঞার সাথে তোমাকে উদাহরণ দিতেই হবে, উদাহরণ দিয়ে এটি প্রমাণ করতে হবে, তাহলে তুমি অঙ্কের মতো নম্বর পাবে। যাই হোক, আজকে তোমাদের এই ক্লাসটি করলাম। স্বর্ণমান কি তোমরা পরবর্তীতে তোমাদের সাথে আবার ক্লাস করবো। তোমরা ক্লাসটি সবাই করবে, তোমরা করে দেখবে। এই ক্লাস সম্পর্কিত কোনো মন্তব্য কমেন্ট থাকলে আমাকে টেলিফোনে বলবে। আমি তোমাদের প্রয়োজনে অন্যান্য চ্যাপ্টারও তোমাদের চ্যাপ্টারে কি সমস্যা, তোমরা ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যা আমাকে বলবে। আমি প্রয়োজনে আবার এই ক্লাসগুলি বিস্তারিতভাবে তোমাদের সাথে ক্লাস করব। তোমরা আশা করি আমার ক্লাসটি আগের ক্লাসগুলো পেয়েছ, পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র। আমি তোমাদের আবারও অনুরোধ করছি, তোমরা ক্লাসগুলি করবে এবং অন্যদেরও ক্লাসগুলি করার জন্য আমার নাম্বার, ফোন নাম্বার দিবে এবং ক্লাসগুলি করে আমাকে মন্তব্য বলবে। তোমাদের আমি সাজেশান দিয়ে দিব। আরও কিছু ক্লাস করার পরে পঞ্চপত্র এবং ষষ্ঠ পত্রে তোমরা জানো তোমাদের এই বিষয়ে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তিনটি বিষয়ের 3 বিভাগে তোমার প্রশ্ন হয়। তো এখানে ষষ্ঠ পত্রে কিছু অঙ্ক আছে, কিছু থিওরি আছে। তোমরা যারা অঙ্ক করতে না চাও তারা অঙ্ক না করলেও হবে। সেই হিসাবে অঙ্কর পরিবর্তে আরও কিছু থিওরি ক্লাস বেশি করে দেব। যেহেতু এখন আমাদের ক্লাস অনলাইন ক্লাস হচ্ছে, তো আমাদের ম্যানুয়ালি ক্লাস আমরা করতে পারছি না। অতএব আমরা অঙ্কর পরিবর্তে আমি ওইভাবে তোমাদের ক্লাস করিয়ে নিব, যাতে অঙ্ক না করেও তোমরা সম্পূর্ণ আনসার করতে পারো। যাই হোক, তোমাদের সাথে আজকে এখানে ক্লাস শেষ করলাম। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।